ওরে ভাই, যা ভালো লাগতেছে, অনেকদিন পর মিরপুরের সেই গণ্ডি থেকে আমি চলে এসেছি এরকম একটা খোলামেলা রাস্তায়। সময় হচ্ছে ঠিক 5:30 আর অনেকদিন পর আজকে হচ্ছে আমি একদম কসাইবাড়ি রেলগেটটা মাত্রই পার হয়েছি, পার হয়ে ভিডিও অন করলাম। অনেক দিন নাকি আসলে মাস 2 মাস হয়ে গেছে এই রাস্তাটা হয়ে যাওয়ার পরেই আমি এলাকা ছেড়ে দিছিলাম, অ্যান্ড এলাকায় আবার আমি ব্যাক করছি। ভালো লাগতেছে। APBN সুপার শপ হয়ে গেছে এখানে, সুন্দর একটা, একদিন ঢুকতে হবে এগুলাতে। আর এখানে একটা সুন্দর বর্ডার দেওয়া হয়েছে যাতে মানুষ স্টেশনে না ঢুকতে পারে, কিন্তু তারপরেও কিছু ছাপড়ি বা যারা ওই যে ড্যান্ডি ট্যান্ডি খায় এখানে, তারা এগুলা অনেক জায়গা থেকে খুলে টুলে ঢোকা বের হওয়ার রাস্তা করে ফেলছে। নট অনলি ছাপড়িজ, আমাদের এখানে পুলিশ ভাইরাও সুন্দর একটা জায়গা করে নিছে আর কি, সুন্দর একটা জায়গা করে নিছে। সেটা হলো এই যে দেখেন, এই যে ভাইয়া বের হইতেছে এখান থেকে, সুন্দর এখান থেকে বেরোয় এই যে ওনাদের এখানে গেট আছে, এদিক দিয়ে ঢুকে যেতে পারে। এটা আমি কালকে রাতে দেখছি, কোনো একটা কারণে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম, দেখি কিরে এদিক দিয়ে লোকজন পার হইতেছে। মানে আমি একটু ভরসা পাইছি পুলিশ পায়া, ভালো লাগছে যে পুলিশ আছে রাতে। পুলিশ বলতে APBN আর কি, ডিউটি শেষে বা ডিউটি করতে অফিসে আসতেছিল ওনারা, আর আমি কিছুটা ভরসা পাইছিলাম। আর এই রোডটা এত সুন্দর করে করছে, কিন্তু কালকে রাতেই আমি একটা জিনিস দেখলাম যে এই রোড অলরেডি আবার কাটা শুরু হয়ে গেছে। আপনারা যদি বিশ্বাস না করেন একটু আপনাদেরকে ক্লোজ দেখাই। এই যে বাম পাশ থেকে কেটে এটা কিন্তু লোহা দিয়ে নিচে বর্ডার দেয়া, এটা লোহা টোটালটা, মানে লোহার কিছু পাত বসানো, এটার উপরে দিয়ে এই গাড়িটারি চলতেছে। আর যদি একটু পেছনে লক্ষ্য করে আমরা ওই পাশটা দেখাই, দেখেন রাস্তা অলরেডি কেটে ফেলছে। মানে এই রাস্তাটা করছে এক মাস বা এর কিছু কম বেশি হবে। অ্যান্ড সাথে সাথে নিচে ওয়াসা বা কোনো কিছু লাইনের মনে পড়ছে যে ওরে রাস্তা তো হয়ে গেছে, এখানে তো এটা করতে হবে। মানে প্ল্যানিং এর, পরিকল্পনার অভাব কতটুকু এবার চিন্তা করে দেখেন। কেন রাস্তাটা হওয়ার আগে এই লাইনটা করে নেওয়া যেত না? ছোট্ট একটা লাইনের ব্যাপার। এই ছোট্ট করে যে লাইনটা কেটে ফেলছে, এখান থেকেই মোটামুটি এটা ভাঙ্গা শুরু হয়ে যাবে। অ্যান্ড এই রাস্তাটা যদি 2 বছর টিকতো, এই ভাঙ্গার কারণে এই রাস্তাটার অর্ধেকেরই স্থায়িত্বকাল কমে যাবে। এই হচ্ছে অবস্থা। এইভাবে আসলে প্ল্যানিং এর অভাবে না আমাদের খরচ ঠিকই হচ্ছে, কিন্তু খরচ অনুযায়ী ওইটার সুবিধা আমরা ভোগ করতে পারতেছি না। রিসেন্ট একটা কোলাহল ফেসবুকে খুব চলতেছে যে ইনকাম কমে গেছে, রিল থেকে ইনকাম আসতেছে না। লাস্ট 3 থেকে 4 মাস বা 5 থেকে 6 মাস হবে, অনেক ব্যাঙের ছাতার মতো ফেসবুক আর জন্মাইছিল, এটা জানেন তো আপনারা, যে যা খুশি রিল দিচ্ছিল। মানে এখান দিয়ে হেঁটে যাইতেছে, হাঁটতে হাঁটতে প্রতি কদমে কদমে একটা রিল করে তারপরে দেন আপলোড দিয়ে দিতেছিল। কারণ ফেসবুকের একটা নিজস্ব পলিসি ছিল, ওখানে তারা ইনকামটা একটু বাড়ায় দিছিল, ডলারটা একটু বেশি পাওয়া যেত। অ্যান্ড এটা যেই বুঝতে পারলো মানুষ, অ্যান্ড বুঝতে পেরেই শুরু হয়ে গেল রিল আপলোড। অ্যান্ড এখন যখন রিল আপলোড বন্ধ হয়ে গেল, ভাই বিশ্বাস করবেন না, অনেকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে রিল বানানো শুরু করলো। কামাইছে ভাই মাসে 10 লাখ 15 লাখ 20 লাখ 1 কোটি টাকা কামাইছে। এমন লোক মনে হয় ফেসবুকে, মানে স্ট্যাটাস বা এরকম একটা কিছু মনে হয় ফ্ল্যাশ হয়েছে যে কোটির উপরেও কামায় নিছে। এ হলো অবস্থা। তো এখন যখন ফেসবুক বন্ধ করে দিছে, তখন আসলে তাদের মাথায় হাত, কারণ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছিল। ভাই মাথায় যে কেন হাত দেয় আমি মানুষ বুঝি না। এই সমস্ত সিজনাল যে ইনকামগুলা, ফেসবুকে যে রেগুলার ইনকামের বাইরে সিজনাল যে ইনকামগুলো আছে, এরকম হয় মাঝে মধ্যে। এখন যেমন মাই ডে বা শর্টস বা যেগুলো আছে স্টোরি, ওইগুলাতে ইনকাম দিচ্ছে, হয়তো এটাতে ওর সামনে হঠাৎ করে ইনকাম বেড়ে যাবে। তো এরকম কিছু ব্যাপার ফেসবুকে হয়। এই সিজনাল ব্যাপারটাকে মানুষ কেন যে নিজের লাইফের একটা বড় অংশ ভেবে নেয়। ভাই সিজনাল একটা ইনকাম পাইছেন, খেও বলে আমাদের গ্রামে, মানে মাছ ধরার জন্য খেও দেয়, তো জাল ফেলে আর কি। জাল ফেলে 1-2 বার ইনকাম করে নেন না, কিন্তু রেগুলার লাইফে রেগুলার ইনকাম সোর্সের যে ব্যাপারটা, ওইটা ঠিক রাখেন ভাই। ওগুলা বন্ধ করে ফেসবুক ইউটিউবকে সময় দিতে যায় না, কারণ রেগুলার ইনকাম ইজ রেগুলার ইনকাম, আর এই ধরনের খেও ইনকাম ইজ খেও ইনকাম। খেওটা মাঝে মধ্যে মারবেন ঠিক আছে, কিন্তু এটাকে লাইফের মূল পার্ট হিসেবে নিয়েন না। এই হচ্ছে ব্যাপার ভাই। সিনেমা দেখে নায়ক আমরা নিজেরে ভাবি, তাই না? নায়ক নায়িকার জায়গায় নিজেরে রেখেই আমরা সিনেমাটা দেখি, কিন্তু ওইটা তো আমরা রিয়েল না। 3 ঘন্টার সিনেমা শেষ হয়ে গেলে আমরা আবার বাস্তব জীবনে ফেরত আসি আর নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাই। তো নিজের লাইফ ভুলে যদি সিনেমাটাকে নিজের লাইফ মনে করে নেন, তাহলে তো ভাই আপনাকে কেউ সুখী করতে পারবে না। এই ইনফোটেনমেন্ট সিস্টেমটা তো সুন্দর গাড়ির, নতুন শিখছি ওয়ার্ডটা ইনফোটেনমেন্ট, যেখানে ইনফরমেশন দেখা যায়। ওয়ার্ডটা জানতাম, বাট গাড়ির ক্ষেত্রে ইদানিং গাড়ির রিভিউ দেখলে দেখি যে খুব দেখা যায় ইনফোটেনমেন্ট। এই গাড়িটার নাম হচ্ছে গ্রেস। এটাকে তুলনা দেয় হচ্ছে টয়োটার এক্সিওর সাথে, কিন্তু গ্রেসের মনে হয় টান অনেক বেশি, মানে ওই প্রাইস অ্যান্ড গ্রেডটা হচ্ছে এক্সিওর সাথে মিলে, এই কারণে
এটা খারাপ না, বাট ওই যে এক্সিওর সাথে মিলায় তো, এই কারণে আমার এখন আর ওরকম আভিজাত্যটা লাগে না। হোন্ডার গাড়ি ধরেন একটু স্পোর্টি, একটু ফাস্ট, একটু তেল বেশি খাবে, এরকম একটা ব্যাপার থাকতে হবে হোন্ডার গাড়ির মধ্যে। কিন্তু গ্রেসটা মনে হয় একটু ইউজার ফ্রেন্ডলি, মানে টয়টা ব্যাপার আছে এটার মধ্যে। খারাপ না, বাট আমার ভালো লাগে না কেন যেন। আসলে এই বাংলাদেশে গাড়ি চালাইতে গেলে টয়টা চালানি ভালো। ওই হঠাৎ করে ফেসবুক ইনকামের মতো অন্যান্য ব্র্যান্ডে গেলে ঠিক আছে, যারা মাঝে মাঝে ওই যে ওরকম খেও মানে ঠিক আছে, যাদের টয়টা আছে বা যারা রেগুলার গাড়ি চালায় তাদের জন্য ঠিক আছে। বাট আমি তো গরিব মানুষ ভাই, একটা গাড়ি কিনতে আমার ধরেন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। একটা গাড়ি দিয়ে আমার সব স্বাদ পূরণ করতে হবে, এই জন্য আমার একটা কমিউটার গাড়ি কিনতে হবে যেটা দিয়ে সব কাজ করা যাবে। এমন একটা গাড়ি কেনা যাবে না যেটা তেল অনেক বেশি খাবে, আমি রেগুলার লাইফে ইউজ করতে পারবো না। গাড়ি কিনতে গেলে এটা আমার মাথায় রাখতে হয়। ভাই ঠান্ডা পড়ছে তো আজকে, হঠাৎ করে আবহাওয়াটা এমন মেঘলা হয়ে গেছে। সময় কিন্তু খুব বেশি হয় নাই, 5:30টার সময় বেশি আলো থাকে, কিন্তু আজকে সূর্য টুর্য ডুবে মানে মেঘের পেছনে লুকা পুরাই একটা মেঘলা মেঘলা সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। অ্যান্ড কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত উত্তরার যে ব্যাপারটা বুঝলাম, যে উত্তরা থেকে বের হইতে গেলে এখন 30 থেকে 40 মিনিট এক্সট্রা হাতে নিয়ে বের হইতে হবে, কারণ ওইদিকে একদম উত্তরা সেক্টর থেকে শুরু করে ধরেন আজমপুর বা জসীমউদ্দিন রোড থেকে শুরু করে এয়ারপোর্টের এদিক হয়ে দেন এখান থেকে কাওলা পার হয়ে খিলক্ষেত পর্যন্ত রাস্তার অবস্থা হচ্ছে এরকম জ্যাম বেঁধে থাকে। রাতে আরও বাড়ে, কারণ রাতে ট্রাক ঢুকে তো তখন আরও বাড়ে। দিনের বেলায় এরকম জ্যাম বেঁধে থাকে। অ্যান্ড টুডে ইজ আ হলিডে। আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি, একটা ছুটির দিনে যদি এই অবস্থা হয় তাহলে উইকডেতে কি অবস্থা হয় এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। বেশ বাজে অবস্থায় হয় বুঝতেছি। ভালো হয়েছে আমি উত্তরা রেগুলার থাকি না, যদিও ঈদের পর পর্যন্ত থাকবো হয়তো এদিকেই, বাট তারপরও উত্তরা যেহেতু রেগুলার থাকি না, এই সমস্ত জামজটলা থেকে বের হয়ে যেতে পারছি। অ্যান্ড 60 ফিটের রোডও যথেষ্ট ভালো হয়ে গেছে, মোটামুটি শান্তিতেই চলাফেরা করা যায়। আমি মিরপুর ফিরতে 60 ফিট রোড মনে হয় সুন্দরই হয়ে যাবে। এই বাসগুলো সুন্দর লাগতেছে তো। থার্ড টার্মিনালটা এত বড় করে বানাইছে ভাই, ওইদিকে তাকাই থাকতে ইচ্ছা হয়। চলেন তাহলে দেখি কতটুকু সময়ের মধ্যে কতটুকু যেতে পারি। ওরে ব্রো, আজকে তো আমি একটা আচ্ছা শুনেন না, এতদিন ধরে ভিডিও বানাই অথচ হ্যালো গাইজ কখনো বললাম না। এটা কি হইলো? আমি ভিডিও বানাই 6 বছর পার হয়ে গেছে জানেন, মানে ইউটিউবিং করতেছি 6 বছর পার হয়ে গেছে। ফেসবুকার হয়েছি তা মনে হয় 2 বছর কম হবে, হয়তো 4 বছর হবে। বাট এই 6 বছর ইউটিউব ক্যারিয়ারে আমি কখনো আপনাদেরকে হ্যালো গাইজ বলি নাই। আমি শুনছি হ্যালো গাইজ না বললে নাকি ফেসবুকার বা ইউটিউবারই হওয়া যায় না। হেই হ্যালো গাইজ, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI ব্লগস। কেমন আনকমন লাগতেছে না ব্যাপারটা? হ্যালো গাইজ আমার সাথে যায় না, এভরিওয়ান এটা ঠিক আছে কিছুটা যায়, বাট আমার বাংলাই ভালো লাগে। আমি কেন জানি আপনাদের সাথে বাংলায় কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করি। সত্যি কথা কি, আমাদের দেশটা হচ্ছে বাংলাদেশ। আমাদের দেশে আমরা সবাই বাংলায় কথা বলতে পারি এবং বুঝতে পারি এবং আরেকজনকে বুঝাইতে পারি, তাই না? তো এইখানে আসলে স্টাইল মেরে এত ইংলিশ বলার কিছু নাই। এমন যদি কেউ মনে করে যে কথার মধ্যে 40% বা 30% ইংলিশ লাগে আমার ভিডিও ইউরোপ বা আমেরিকা থেকে দেখবে, তাহলে তার মতো বলদ আর দ্বিতীয়টা নাই। সত্যি ভাই, তার মতো বলদ আর দ্বিতীয়টা নাই। কারণ আমি ইদানিং গাড়ির ভিডিও দেখি তো ভাই, এক একজন মানে মনে হয় যে বাংলা বলতেই পারে না। ভাই বাংলা বলতে না পারলে তুই বাংলাদেশে ভিডিও করতে আসছিস কেন? আগে ভাষা শিখ, তারপরে ভিডিও বানা। মানে এমন ওয়ার্ড ইউজ করে, বোঝা যায় যে ওয়ার্ডটা ভিডিও বানানোর আগে শিখে আসছে। কেন ভাই তুই বাংলাদেশের জন্য ভিডিও বানাইতেছোস? তুই বাংলাদেশের লোকেরে গাড়ি বোঝানোর জন্য আসছোস, তুই বাংলায় কথা বল না। সে মানে এমন ইংলিশ মারতেছে, আমার কাছে তো মনে হয়েছে ভাই সত্যি কথা যে ইংলিশ মনে হয় না মারতে পারলে গাড়ির রিভিউ করাই যাবে না। তবে এইটা রিভলিউশন করতে হবে, মানে এটার পরিবর্তন আনতে হবে আমার, আর আমি আনবো। আমি মোটরসাইকেল ভিডিওতে এই পরিবর্তন আনার চেষ্টা করছি যতটুকু পারছি। কারণ আমি দেখছি, আমি যখন প্রথম আসছিলাম এই লাইনে ভাই ইংলিশ ছাড়া তো ভ্লগই করা যায় না, এরকম একটা ব্যাপার ছিল। ভাই ঠিক আছে ইংলিশ আমিও বলবো না কেন? আমি দেশের বাইরে গেলে ইংলিশ বলতে হয়, কোনো একটা ফরেনারের সাথে কথা বলতে হলে ইংলিশ বলতে হয়। ইংলিশ অবশ্যই শেখা জরুরি, কিন্তু যে অর্ধেক 2 ভাষা মাইরা তো ভাই মানে এই জিনিসটা আমার পছন্দ না। যাই হোক, অনেকের পছন্দ অনেক রকম হতে পারে, আমার নিজস্ব পছন্দটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে বেশ জ্যাম, কোনো কাজ পাইতেছি না, এই জন্য আপনাদের সাথে হুদাই বকবক করতেছি। কই যেতেছি এটাই এখন আপনাদেরকে বলি নাই। যেতেছি ভাই 300 ফিটে একটা ইফতারের দাওয়াত আছে। এটা হলো যে GPX এবং টর্ক হেলমেট ওরা দিচ্ছে। আর আমি ভাবছি যে জ্যাম ট্যাম নাই, অল্প সময় এখান থেকে এখানে পৌঁছায় যেতে পারবো। বাট না, জ্যাম ট্যাম ভালোই আছে। এটা কি হান্টার কি পড়ে গেছিল? দেখি কোনো হেল্প করা যায় কিনা। ভাই কোনো প্রবলেম? একটা রেড হয়েছে না? ওকে আচ্ছা, এই লোক তো হান্টার নাম্বার ছাড়া চালাইতেছে ধুমায়া, কিন্তু আমি কেন চালাই না? আমারও তো হান্টার আছে, আমারও তো নাম্বার নাই।
এবং ব্যাংক জমা দেওয়া আছে। আমি তো চাইলে নাম চালাইতে পারি, তাই না? আমার আসলে পেপার ছাড়া বাইক চালাইতে ইচ্ছা হয় না, মানে আমার নিজের কাছে নিজের কনফিডেন্টের অভাব লাগে ওই টাইমটা। তবে চালানো যায়, চাইলে লুকায় লুকায় চালানো যায়, কারণ এই যে চালাইতেছি এই বাইক নাম্বার আছে না নাই কোন পুলিশ দেখে, এভাবে চালাইলে চালানোই যায়। বাট আমার একটা ব্যাপার কি, আমার মনে হয় কাগজপত্র ওকে থাকলে সাহসের সাথে চালানো যায়, আর কাগজপত্র ওকে না থাকলে চোরের মতো চালাইতে হয় না। আমার চোরের মতো বাইক চালাইতে মোটেও ইচ্ছা হয় না। আচ্ছা চলেন বাকি কথা 300 ফিট গিয়ে বলি। এখানের অবস্থা খুব খারাপ, ধুলা খাইতেছি খালি। দেখেন না, ওই যে কাজের যে পানি বেরোতেছে ওইখান থেকে অজু করতেছে, ইফতার করবে। এই জন্য 5:56 বাজে, ইফতারের টাইম প্রায় হয়ে গেছে। সবাই এই জন্য এখানেই ওনারা যারা কাজ করছে, ব্যাপারটা দেখে ভালো লাগলো। মানে এত কিছুর পরেও সুন্দর মতো ইফতারটার জন্য সবাই রেডি হইতেছে। আর আমি মনে হয় আজকে লেট করব, কারণ আমার সময় খুব বেশি নাই। আর এখনও আমি 300 ফিটের ওই ফ্লাইওভারে উঠতে পারি নাই, যদিও ফ্লাইওভারে উঠলে 5 থেকে 7 মিনিট লাগবে। মানে আমিও পৌঁছাবো, আজানও দিবে, এমনটাই হওয়ার সম্ভাবনা আছে। আর বাইকটা প্রচুর গরম হইতেছে, কারণ ফার্স্ট গিয়ারে এইভাবে ঠেলতে ঠেলতে ক্লাচ করে করে চালাইতে হইতেছে। তো 300 ফিটে গিয়ে টান দিলেই ঠান্ডা হয়ে যাবে। আবার একটা জিনিস জানেন, থ্রটল যত হাই হবে, মানে যত হাই থ্রটল প্রেস করা হবে, তত কিন্তু ভেতরের যে কুলেন্টটা থাকে, মানে ওয়াটারটা থাকে, সেটাও ফাস্ট রাউন্ড করা শুরু হয়, ঘোরা শুরু হয় আর কি, সাইক্লিং করা শুরু হয়। আর যখন ফাস্ট ঘোরা শুরু হয় ওই পানিটা, তখন হচ্ছে বারে বারে রেডিয়েটরে আসে, অ্যান্ড ফ্যান ওটাকে ঠান্ডা করে আবার ভিতরে পাঠায়। অ্যান্ড যত ফাস্ট ঘুরবে ইঞ্জিন তত কম গরম হবে, মানে ঠান্ডা তত তাড়াতাড়ি হবে আর কি। এই জন্য এইভাবে অল্প অল্প থ্রটলে যখন চলে তখন ইঞ্জিন গরম বেশি হয়। তখন একটু 2-4টা বড় থ্রটল, অনেকে মনে করে যে আস্তে আস্তে থ্রটল দিলে তাহলে মনে হয় ইঞ্জিন ঠান্ডা থাকবে, তখন একটু বেশি করে থ্রটল প্রেস, মানে 3000 বা 4000-এ যদি কিছুক্ষণ ধরে রাখেন তাহলে ইঞ্জিনটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। এরকমটা একজন জ্ঞানী ব্যক্তি আমাকে বলছে। বাট আমি ইঞ্জিন বেশি গরম হলে এরকম জ্যামে আমি কি করি, একটু জায়গা টায়গা দেখে একটু থামাই, 2-3 মিনিট একটু ওয়েট করি। 2-3 মিনিট ওয়েট করলে মোটামুটি ঠান্ডা হয়ে যায়, অ্যান্ড দেন আবার রওনা হই, কারণ বেশি গরম করে তো লাভ নাই। যদিও এই সমস্ত বাইকে যেগুলোতে রেডিয়েটর আছে, সেই সমস্ত বাইকে থাকে থার্মোস্টার বা ওই যে থাকে, সেন্সর থাকে, ওটার কি বলে সেন্সর, হ্যাঁ, যে অতিরিক্ত হিট হয়ে গেলে আপনাকে এখানে দেখাবে যে হিট অতিরিক্ত হয়ে গেছে, এবং তারপরেও যদি আপনার টনক না নড়ে তাহলে ইঞ্জিন অটো বন্ধ হয়ে যাবে। অতিরিক্ত হিট হয়ে ইঞ্জিন সিজ করার সম্ভাবনাটা কম থাকবে আর কি। তারপরেও বলা যায় না, অনেক সময় সেন্সর তো ঠিক মতো কাজ টাজ নাও করতে পারে। এই জন্য চেষ্টা করবেন যে অতিরিক্ত গরম হলে একটু দাঁড়ায় দেন তারপরে আবার রওনা হওয়ার, যেটা আমি করি আর কি। যদি আমার এই লাইফে একবারই করতে হয়েছিল, পালসার N160 নিয়ে একবার 60 ফিটে এরকম জ্যামে পড়ে, দেন এত গরম হয়ে গেছিল পায়ে পর্যন্ত মনে হইতেছে পা পুড়া যাবে। দেন আমি থেমে 5 মিনিট ইঞ্জিনটা একটু ঠান্ডা করে তারপরে আবার রওনা হয়েছিলাম আর কি। এই সব জায়গায় রাস্তার কাজ হইতেছে, এই যে এই সমস্ত এই লোহা টোহা দিয়ে। অ্যান্ড এটা যেহেতু সব জায়গায় হবে, তো এটা তো সবাই জানতো, তাহলে ওই সমস্ত জায়গাগুলোয় কেন ঢালাই দিল, যে সমস্ত জায়গাগুলো আবার কাটা পড়লো কেন কেন কেন? সব ফাঁকা হয়ে গেছে ইফতারের আগে। দেখেন বাম পাশের এই এত বড় মাঠ যেখানে খেলাধুলার শোরগোল লেগেই থাকে, এটাও পুরাদমে ফাঁকা হয়ে গেছে। এক কাজ করি, আমি সামনে একটু দাঁড়ায় একটা ফোন দিয়ে ওনাদেরকে বলি যে ভাই আমি আসতেছি। এমন না যে আমি আসতেছি না। আর কত বড় বড় গরুগুলাকে নিয়ে যেতেছে ট্রাকে করে, ভাই পুরো অস্ট্রেলিয়ান গাই বুঝাই যেতেছে, অনেক বড় বড়। অ্যান্ড দুইজন ওনারা একই রকম টি শার্ট পরা, ওনারা মনে হয় কোনো ফার্মে থেকে আসছে। অ্যান্ড দুইজনের হাতেই বড় বড় 2টা বাঁশ। কই নিয়ে যায় এগুলা? মনে হয় কিনে কোনো ফার্ম টার্মে নিয়ে যেতেছে, এমনই হবে। এই 300 ফিট কি ফাঁকা হয়ে গেছে। আচ্ছা আমি এখানে একটু দাঁড়াই, অনেক ঠান্ডাও আছে। একটা ফোন দিয়ে বলি যে ভাই আমি আসি, টেনশন নাই আমি আসবো। সুন্দর না, বিদেশ লাগে না নিচের এই জায়গাগুলা? তবে এরকম ফাঁকা জায়গায় আপনারা দাঁড়ায়েন না, কারণ চুরি ছিনতাইয়ের কোনো বিশ্বাস নাই। ফোনটা শেষ করি আগে। ঠিক আছে, 6টা 1 বাজে। চলেন দেখি কতটুকু সময়ের মধ্যে এই যেটা ময়জুদ্দিন চত্বর বলতো আগে, এখন তো স্বাধীনতা চত্বর হয়ে গেছে, পূর্বাচল ক্লাব থেকে সোজা গেলে যে ভেতরে যে গোল চত্বরটা, ওইখানে যেতে পারি। অ্যান্ড মোটামুটি এই টাইমে কোনো চেকপোস্ট বা কোনো কিছু নাই, সেইভাবে একটা টান দেওয়া যাবে। একদম 6 নাম্বার গিয়ারে সুন্দর করে চলে যাব। 6 নাম্বার গিয়ারে যদিও খুব বেশি স্পিড তুলবো না, চেষ্টা করবো 100-এর মধ্যেই রাখার, কারণ আমি ফুল হাতা টুল হাতা কিছুই পরি নাই, না আছে গ্লাভস না আছে কিছু, জাস্ট পায়ে একটা জুতা আছে, কিন্তু খুব একটা পাতলা জুতা, অত মজবুত না। দেখা গেছে স্লিপ করে পড়ে গেলে একদম অবস্থা খারাপ। আপনারা যখনই দেখেন, যখনই মানে এরকম কোনো রোডে উঠবেন, কোনো দূরপাল্লায় যাবেন, তখন প্লিজ আপনারা একটু রাইডিং গিয়ার্স ব্যবহার করেন। অন্ততপক্ষে এই কোনোয়ের গার্ড আর হাঁটুর গার্ড এগুলো একটু ব্যবহার করেন। কারণ কি,
আমরা যখন এই যে এই সমস্ত রাস্তায় 100 তুলতেছি, 120ও তুলে ফেলতেছি কোনো কিছু না পড়ে, ঠিক আছে, এটা শর্ট রাইড, তো এই টাইমে না মাথা ঠান্ডা থাকে, নিজেকে কন্ট্রোলে রাখা যায়। কিন্তু যখনই আপনি কোনো লং রাইডে যাবেন, লং রাইডের একটা বড় ঝুঁকি হয়ে যায় হচ্ছে চালাইতে চালাইতে ব্রেন অনেক সময় উইক হয়ে যায়। অ্যান্ড ব্রেন যখন উইক হয়ে যায় তখন রোডের অনেক কিছু মাথায় কাজ করে না। যেমন এখন এখানে আসছি, আমি কথা বলতেছি, কথার সাথে সাথে ভিডিও করতেছি, আমি জিনিসটা ব্যালেন্স করতে পারতেছি। কিন্তু এই কাজটাই আমি যখন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করব, এক সময় গিয়ে ব্রেন একটু মানে হয়ে যাবে, স্লো হয়ে যাবে। এটা নর্মাল, একদম মানে একটা নর্মাল একটা ইস্যু আমাদেরও হয়। হয়তো খিটখিটা লাগবে, একটু ঘুম লাগবে, আর তখন আপনি ভালো রাস্তায় পড়ে যেতে পারেন। আর যখন পড়ে যাবেন তখন যদি আপনার রাইডিং গিয়ার থাকে তাহলে আপনি অনেকটাই সেফ থাকবেন। রিসেন্ট আমি 2টা ভাইকে দেখছি, ওনারা অ্যাক্সিডেন্ট করছিল। একজন হচ্ছে 60 আপ, একজন হচ্ছে 90 আপ। অ্যান্ড রাইডিং গিয়ার পরা ছিল তো। কিরে কি ফুটতেছে? ঠাস 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 কিছু একটা ফুটতেছে, কোনো স্পোর্টস গাড়ি বা এরকম কিছু হবে, ব্যাকফায়ার হইতেছে। যাক, যেটাই বলতেছিলাম, ওনারা এই যে এরকম রাস্তায় পড়ছে অ্যান্ড অনেক দূর পর্যন্ত ছেঁচড়ে হয়ে গেছে, কিন্তু ওনাদের বডিতে কিছুই হয় নাই। বাইকের অবস্থা খারাপ, রাইডিং গিয়ারের অনেক জায়গা ফেসে গেছে, বাট বডিতে মানে জাস্ট যে থামছে, যেখানে গিয়ে ওইখানে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে পুরাই ওকে। মানে শরীরে দেখলে আপনি কোনোভাবেই বুঝবেন না ধুলাবালি লাগা ছাড়া যে ওনার অ্যাক্সিডেন্ট করছে। তো রাইডিং গিয়ারটা হচ্ছে এরকম ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আসলে আমাদের প্রত্যেকের পরা উচিত। আমি পড়ি নাই, ঠিক আছে, বাট প্রত্যেকের পরা উচিত ভাই। আমি পড়ি না, তাতে আপনাদের কি? ওরে ভাই, যা ভালো লাগতেছে, অনেক দিন পর মিরপুরের সেই গন্ডি থেকে আমি চলে এসেছি এরকম একটা খোলামেলা রাস্তায়। অ্যান্ড এখানে এসে আমার ফিলটা অনেক ভালো লাগতেছে। যদি আজকে একটু ডার্ক, মানে আলো টালো থাকলে আরেকটু ভালো লাগতো, বাট তারপরেও ভালো লাগতেছে। এই যে ওদের বাইকে ধূপ ধূপ আওয়াজ করছে, হলার লাগানো তো। আচ্ছা, যেখানে ছিলাম ভাই, আসলে শহরে রাইড করতে করতে অনেক সময় না হাঁপায়া যাই আমরা। আগে যখন উত্তরা ছিলাম, প্রতি সপ্তাহে তো 1 দিন 2 দিন এইখানে আসা হইতো, কিন্তু এখন এই মিরপুর যাওয়ার পরে এই জায়গাটাকে অনেক দূর লাগে। মর্নিংয়ে রাইডে বেরোই না ভাই, কি মর্নিংয়ে রাইডে বেরোবো? আজকে ভিডিওর শুরুতে বলতেছিলাম না যে রিল আসার পরে অনেকে কাম কাজ সব বাদ দিয়ে রিল বানায়। ভাই, ইনকামের ধান্দা আমিও করি, আমি নিজেও রিল টিল এডিট করতে যাই, অনেক সময় চলে যায় আমার। দেখা যায় যে ভোর 4টা পর্যন্ত আমি এডিটই করি, অ্যান্ড দেন তারপরে ঘুমায়, আর ভোরবেলা উঠে আর বের হওয়ার এনার্জি থাকে না, সত্যি কথা যেটা। কিন্তু একটা পার্থক্য অন্যান্য মানুষের সাথে আমার আছে, যারা ওই যে স্ট্যাটাস দিতেছে যে রিলের ইনকাম কমে গেছে, তাদের সাথে একটা বড় পার্থক্য আমার হচ্ছে, তারা তাদের মেইন কাজ ভুলে রিলের পিছনে লেগে গেছিলো। আর আমি হচ্ছে আমার লাইফের সব কিছু ঠিক রাখছিলাম, জাস্ট রিলের জন্য একটু কাজ বাড়ায় দিছিলাম। আর যখন দেখবো যে রিল টিলের ইনকাম শেষ, তখন আবার কাজটাকে আগের জায়গায় নিয়ে আসবো। আর আমার লাইফ কিন্তু আগের মতো চলতেছে। আমার বিজনেস, আমার যত বাকি ব্যাপার আছে সব আগের মতো চলতেছে। জাস্ট রিলের জন্য আমি একটু ফ্রি টাইমটা কমায়া ওই কাজটা রিল এডিটের পিছনে দিতাম। যাক, আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, 6টা 6 বাজে। আর হয়তো 1-2 মিনিটই আছে ইফতারের। বালু নদী অলরেডি আমরা পার হইতেছি। আর বিল্ডিংটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে, এটা অনেক বেশি সুন্দর লাগে। এরকম খোলা জায়গায় এখন যারা এই বিল্ডিংয়ে থাকে তারা জীবনের আসল মজা নিয়ে নিতেছে। ফ্রেশ হাওয়া, আশপাশে রাস্তা নাই, উপরে যারা থাকে ধুলাও উঠে না। মশাও মনে হয় কষ্ট করে এত দূর এসে এত উপরে উঠে না, আমার যেটা মনে হয়। এই এক্সপ্রেসওয়ের নাম কি বদলাইছে? হ্যাঁ, এটা তো জুলাই 36 এক্সপ্রেসওয়ে নাম দিছে। এখানে তো শেখ হাসিনা কি জানি লেখা ছিল মনে হয়, আমার যেটা মনে হইতেছে, যদি ওগুলা ভেঙে ফেলছিল। বাট এখন এটা এই যে আর্মিদের 2 পাশে সাইন অ্যান্ড লেখা হচ্ছে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। আচ্ছা, এটা মনে হয় রিসেন্ট করছে, এটা আমি আগে দেখি নাই। বা এখানে সাইডে টাইডে চাপতে গেলে ইন্ডিকেটর তো দিবেনি, অ্যান্ড সাথে পেছনে নিজে ভালো মতো দেখবেন, কারণ দোষ আপনার থাক আর না থাক,
আপনাকে এসে মেরে দিতে পারে। ভাই বিআরটিএ যারা চিনেন না তাদের জন্য একটা জিনিস বলি, ওই যে বিআরটিএ ঢাকা 4 সার্কেল, এখন বাইকের নাম্বার প্লেট উঠাইতে শুনছি এই বিআরটিএতে আসতে হয়। আমার গাড়ির ফিটনেস করতে এখানে আসতে হয়েছিল। এটা হলো যে চত্বরটা নীলা মার্কেটের চত্বর থেকে বামে আসবেন, এটা পূর্বাচল ক্লাব লিমিটেড ডান পাশে। পূর্বাচল ক্লাবের এটা গেট, অ্যান্ড পূর্বাচল ক্লাবের গেটে না ঢুকে সামনে একটা গোল চত্বর পাবেন। গোল চত্বরে একটা ওই যে ফল ফ্রুটস শাকসবজির দোকান আছে, এখান থেকে জাস্ট বামে গেলে ওই যে ওই বিল্ডিংটা, ওইটাই হচ্ছে বিআরটিএ। যারা চেনেন না তাদেরকে চিনায় রাখলাম। ওকে ব্রোস, ওকে গাইজ, গাইজ আমার না, গাইজ আমি বলি না, গাইজ আমার সাথে যায় না, সব কিছু সবার সাথে যায় না আসলে। যাক, ওকে গাইজ, আমরা চলে আসছি কিন্তু কাছাকাছি। চলেন আমরা ইফতার পার্টি জয়েন করি। অ্যান্ড সুন্দর একটা রাইড আসলে আমরা আজকে করতে পারছি। আর ইনশাআল্লাহ ইফতার পার্টির পরে একটা সুন্দর আড্ডাও হবে আমাদের। অ্যান্ড আমি এরকম খালি গায়ে এখানে এসে আমার যে ঠান্ডাটা লাগতেছে, কাশিটা যাও ভালো হয়েছে, কাশি দিয়া পাদা আসা পুরা আজকা কাশি আবার ব্যাক করবে আমার, আমি বুঝতেছি। অলরেডি গলা খুসখুস শুরু হয়ে গেছে, যে কোনো সময় আমার কাশি ব্যাক করতে পারে বলে আমার মনে হইতেছে। এখানে ইফতার উপলক্ষে বেশ বড় সড়ো ব্যাপার করছে, কিন্তু সমস্যা হলো ইফতার উপলক্ষে মানে হাঁসের দোকানগুলো কিছু কিছু করে খোলা শুরু হয়েছে। কারণ আমি আমার বাসার লোকজনরা নিয়ে একটু হাঁস খাওয়াইতে আনবো। ওই দিন আসছিলাম যে দেখিস বেশিরভাগই বন্ধ ছিল, যাকে এখন ইফতারের পরে মোটামুটি খুলবে। আর ইফতারেরও আয়োজন করছে দেখা যেতেছে। এটা ভালো না, সেহরি পর্যন্ত যদি খোলা রাখে মানুষ, এখান থেকে সেহরি টেহরি কইরা দেন একবারে চলে যেতে পারবে। অনেক দোকানই নাকি খোলা থাকে, বাট হাঁসেরটা থাকে কিনা জানি না। আচ্ছা, এই কত বাইক, মাই গড, সব দেখি জিপিএক্স। আজকে তো জিপিএক্সেরই প্রোগ্রাম। এক কাজ করি, সব জিপিএক্স এক সারিতে। আমি আর কি শাড়ি করবো, এখানেই রেখে দিই। আমারটা তো জিপিএক্স না, বুঝেন নাই, আমি তো অন্য ব্র্যান্ড, এই জন্য আমারটা এখানেই থাক। ভাই সব জিপিএক্স রাইডারের মিলন মেলা, কত বাইক, চিন্তা করছেন, সর্বনাশ অবস্থা। জিপিএক্স অনেকেই চালায়। আমরা ইউটার্ন নিব সামনে গোল চত্বরে। তিনটা MT-15, আমরা দুইটা ভার্সন 1, অ্যান্ড আমারটা একাই ভার্সন 2। সামনের জন হচ্ছে মিজু ভাই, আমাদের নেক্সট গিয়ার ভাই। অ্যান্ড আমাদের আরেক ভাই আছে এখানে, সুদূর জাপান থেকে আসছে উনি। অ্যান্ড পেছনে আমি আপনাদের রানা ভাই আছি। আর সুন্দর একটা ইফতারের প্রোগ্রাম ছিল, বেশ শান্তিপূর্ণ একটা ইফতারের প্রোগ্রাম দেখলাম আমরা। খুব বেশি মানুষ বললে ভুল হবে, খুব বেশি মানুষ না, অল্প কিছু মানুষ মিলিয়ে আমরা একসাথে সুন্দর একটা ইফতার করছি। জিপিএক্স ডেমন বা টর্ক হেলমেট যারা ইম্পোর্ট করে তাদের, মানে স্পিডোজ বাংলাদেশ। ওরে বাবা, ওরে এই 3টাই জিপিএক্স, 4টা জিপিএক্স, 5টা জিপিএক্স আর আছে, আর মনে হয় নাই। এই ওনারা মনে হয় ওই প্রোগ্রাম থেকেই বের হয়েছে। যাই হোক, সুন্দর ইভেন্ট শেষ করে এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা। অ্যান্ড ভিডিও থেকেও বিদায় নেওয়ার পালা প্রায় চলে আসছে। 300 ফিটে বেশ ঠান্ডা, মানে মিরপুরে যে গরমটা ছিল উত্তরে আসার পরে ওটা একটু কমছে। অ্যান্ড এখানে আসার পরে ফার্স্ট প্রাইজ একদম মানে সবচেয়ে বেশি ঠান্ডা, ভাই কাঁপানোর মতো ঠান্ডা এখানে এখনো পর্যন্ত আছে। এই ঠান্ডা থেকেই তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তাহলে দেখা হচ্ছে সামনে আবার কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.